শুভ সকাল। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখন টিভির নিয়মিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান অপসনিন ফার্মা নিবেদিত আরোগ্য নিকেতন মনের স্বাস্থ্যে। আপনাদের সঙ্গে আছি আমি ডাক্তার মোহাম্মদ তৈয়বুর রহমান রয়েল, এবং আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু ট্রমা ও মানসিক স্বাস্থ্য, মাইলস্টোন ট্র্যাজেডি প্রেক্ষিত। আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দিতে চাই আমাদের দুজন আজকের বিশেষ অতিথির সঙ্গে। আমাদের মাঝে উপস্থিত আছেন দুজন বিশিষ্ট মনোরোগ বিশেষজ্ঞ। আমার বাম পাশে আছেন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ মাহবুবুর রহমান, উনি পরিচালক ও অধ্যাপক, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট। এবং আমার ডান পাশে আছেন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ নিজামুদ্দিন আহমেদ, স্যার অবসরপ্রাপ্ত অধ্যাপক মনোরোগবিদ্যা, এবং বর্তমানে স্যার সদস্য সচিব হিসেবে আছেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সাইকিয়াট্রিস্ট বিএপি। স্যার আপনাদের দুজনকে আমাদের আজকের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। কয়েকদিন আগেই আমাদের একটা বড় দুর্ঘটনা ঘটে গেল, মাইলস্টোনের একটা এত বড় ট্র্যাজেডি আমাদের মাঝখানে হলো, যেটা আমাদের সবার গভীরভাবে আমাদের বোধকে নাড়া দিয়ে উঠেছে। যারা মোবাইল ফোনে দেখেছে সেসব দৃশ্যগুলো, টেলিভিশনে দেখেছে, বা যারা প্রত্যক্ষ দর্শন করেছে, প্রত্যেকেই কিন্তু খুব কষ্টের মধ্যে আছে, নানাজনের কাছে নানাভাবে সেই ট্রমাটাকে সে পারসিভ করেছে। তো আমি স্যার আপনার কাছে প্রথম প্রশ্ন থাকছে যে এই দুর্ঘটনা বা এই ধরনের ট্রমার সাথে মানসিক স্বাস্থ্যের সম্পর্কটা কেমন? ধন্যবাদ। সম্প্রতি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যে দুর্ঘটনা ঘটে গেছে, সেটা তো অত্যন্ত বেদনাদায়ক, এবং আমরা জাতি হিসেবে আমরা সবাই মর্মাহত। তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা শুরু করছি। আসলে যে কোনো আঘাত, সেটা শারীরিক আঘাত হোক আর মানসিক আঘাতই হোক, সেটা আমাদের কিছু মানসিক সমস্যা তৈরি করতে পারে। মানুষের যে মানিয়ে চলার ক্ষমতা, সেটা মানুষের এক একজনের এক এক রকম হয়। তো কেউ কেউ আঘাত নিতে পারে, কেউ কেউ আঘাত নিতে পারে না। তো কিছু কিছু আঘাত আছে যেটা সাধারণত খুবই অস্বাভাবিক কিংবা এতটাই তীব্র যা আমরা কল্পনা করতে পারি না। মাইলস্টোন ট্র্যাজেডি যেটা ঘটে গেল, সেটা হচ্ছে খুবই তীব্র একটা আঘাত, এবং যে কোমলমতি শিশুরা এটাতে এফেক্টেড হয়েছেন, এবং যারা শিক্ষক শিক্ষিকা ছিলেন এবং যারা প্রত্যক্ষদর্শী, তাদের সবারই কম বেশি এই একটা ট্রমা কিংবা আঘাতের ভিতর দিয়ে তারা যাচ্ছেন, এবং তাদের মানসিক সমস্যা তৈরি হতে পারে, কারণ তারা এটাকে সহজভাবে মেনে নিতে পারতেছেন না। আমি এইবার একটু অধ্যাপক মোহাম্মদ নিজামুদ্দিন স্যারের কাছে যাব। যে বিভিন্ন আমাদের এই মাইলস্টোন ট্র্যাজেডি হোক, বা আমরা এই 1 বছর পূর্তি উৎসব করছি জুলাই এরকম অনেক ট্রমাটিক অনেক ঘটনা ঘটছে, যেগুলো আমরা দেখেছি টিভিতে, বা এই যে গাজায় এখন একটা যুদ্ধ অবস্থা চলছে, একটা জেনোসাইড চলছে, পৃথিবীর বিভিন্ন দেশে এখন যুদ্ধ চলছে, বিভিন্ন রকম দুর্ঘটনা হয় আমাদের দেশে, প্রায়ই নানা রকম সড়ক দুর্ঘটনা, আগুন লাগার মতো ঘটনা ঘটছে। এই যে এই ধরনের বিভিন্ন রকম দুর্ঘটনা ঘটছে, সেসব দুর্ঘটনায় যারা প্রত্যক্ষদর্শী থাকে, যারা আহত বা নিহত হয়েছেন, তাদের বাইরেও যারা দেখে থাকেন, তাদের স্যার দীর্ঘমেয়াদে কী ধরনের মানসিক সমস্যা হতে পারে? ধন্যবাদ। আসলে শরীর এবং মন নিয়েই আমাদের অস্তিত্ব। শরীরের যেমন আমাদের বিভিন্ন রকমের সমস্যা হতে পারে, সেই সমস্যাগুলোকে আমরা যেমন দেখি, মনেরও তেমন গুরুত্ব আছে, মনেরও তেমন পরিবর্তন হতে পারে, যেটাকে আমরা হয়তো অনেক সময় এটাকে ওইভাবে ধারণ করতে পারি না বা বুঝতে পারি না। কিন্তু মনের যে বিষয়টা থাকে, সেখানে সেই মনের বিষয়টাই আমাদের কিন্তু নিয়ন্ত্রণ করে। আমাদের যত কর্মকাণ্ড, আমাদের যে চিন্তাভাবনা, আমাদের যে আবেগ, সব কিছুই আসলে মন দ্বারাই নিয়ন্ত্রিত হয়। সুতরাং মনের একটা প্রভাব তো সেখানে থাকবে। সুতরাং স্মৃতি আমাদেরকে তাড়া করে। জীবন মানেই সেখানে ঘটনাবহুল থাকবে, ভালো মন্দ মিলেই জীবন। সেখানে কষ্ট থাকবে, সেখানে সুখ থাকবে, দুঃখ থাকবে, সব কিছুই আসলে মিলেই জীবনটা চলতে থাকে। জীবন মানেই একেবারে পুষ্পসজ্জা নয়, জীবন মানেই যে সব কিছু শান্তির বা সুখের হবে তা কিন্তু নয়। জীবন মানে সেখানে সুখ দুঃখ কষ্ট বেদনা সব কিছু মিলাইয়েই জীবন, এবং সব কিছুই মিশ্রিত। তো এই যে আমাদের যে স্মৃতিগুলো, আমাদের যে বেদনাদায়ক স্মৃতিগুলো, বিশেষ করে যেটা উল্লেখ করা হলো গত বছর সেই জুলাই আগস্টের যে বিষয়টা, যে মেসাগার, এবং সম্প্রতি যে মাইলস্টোন স্কুল এবং কলেজের যে বিপর্যয়, এবং বিশ্বব্যাপী যে বিভিন্ন জায়গায় যে ধরনের এই অস্বাভাবিক যে কর্মকাণ্ডগুলো ঘটছে, এগুলো মানুষের আমাদের মনকে নাড়া দেয়, এবং সেই মনকে নাড়া দেওয়ার ফলে এটা স্মৃতি হিসেবে আসলে মনের মধ্যে থেকে যায়। সবসময় আঘাতপ্রাপ্ত হতে হবে এমন না। যারা আমরা দূরের থেকে দেখি, যারা আমরা এটাকে প্রত্যক্ষ করি, তো সেটাও হচ্ছে মনের উপরে একটা সাংঘাতিকভাবে
প্রভাব ফেলে এবং সেই প্রভাব থেকেই দেখা যাবে যে সেখানে নানা রকমের যে মানসিক সমস্যাগুলো, কারণ আমি আগেই বলেছি মন এবং শরীর নিয়ে আমাদের অস্তিত্ব, কাজেই সেখানে মনের উপরে প্রভাব পড়বে এবং প্রভাব পড়লেই সেখানে মনের যে বিভিন্ন রকমের সমস্যা সেগুলো হতে পারে। সমস্যা সেটা অসুখ আকারও আসতে পারে, ছোটোখাটো সমস্যা আকারও আসতে পারে। তো দীর্ঘমেয়াদী যে বিষয়টা এমন এই অস্বাভাবিক ঘটনার পরিপ্রেক্ষিতে যারা প্রত্যক্ষ করে তাদের মধ্যে দেখা যায় এটা দীর্ঘমেয়াদী সেই একটা প্রভাব বা অসুখ আকারে হোক বা সমস্যা আকারে হোক, সেটা তাদের সারা জীবনকে কষ্ট দেয় বা সারা জীবনকে নাড়া দিয়ে যাবে। তো তার মধ্যে আমরা যদি ওইভাবে অসুখ আকারে বলি তো প্রথমে আসে আমাদের পিটিএসডি, যেটা পিটিএসডি মানে সেখানেই আমাদের যে স্মৃতিগুলো ফ্ল্যাশব্যাক হয়, স্মৃতিগুলো আমাদেরকে নাড়া দেয়, আমরা সেই স্মৃতিগুলোকে স্মরণ করতে চাই না বা স্মৃতিগুলোকে যখন আমরা মনে করতে চাই তখন আমাদের মধ্যে নানা রকমের শারীরিক এবং মানসিক যে উপসর্গগুলো দেখা দেয় তো সেগুলো দেখা দিতে পারে। তো সেটা একটা বড় কমন যে মানসিক সমস্যা আকারে আসতে পারে। এর বাইরে আমাদের যে বিষণ্ণতা, হ্যাঁ সময় সময় সেটাও আসতে পারে। আমরা ফোবিয়া বা ভীতিজনক যে বিষয়টা অসুখটা আছে সেটাও আমাদের মধ্যে দেখা দিতে পারে দীর্ঘমেয়াদী হিসাবে। আমাদের অ্যাডজাস্টমেন্ট, মানায় নেওয়ার যে ক্ষমতা, সব মিলাই যে যেখানে চলতে হয় যেভাবে চলি আমরা, সেক্ষেত্রেও দেখা যায় সমস্যা দেখা দিতে পারে। আমরা পুরোপুরি ওইভাবে মানাই চলতে পারি না। অ্যাংজাইটি ডিসঅর্ডার বলে যে কথা আছে সেখানেও সেটাই, যে আমরা সবসময় একটা আতঙ্কের মধ্যে থাকি, সবসময় একটা বিভিন্ন রকমের যে ভাবনা চিন্তার মধ্যে থাকি, স্বাভাবিক কাজকর্মগুলো করতে পারি না, তো সেগুলো চলে আসে। এবং এর পাশাপাশি দেখা যায় এর থেকে আরও বড়, আমরা যদি মেজর বা সাইকোটিক সেই ধরনের অসুখের কথা বলি সেগুলোও হতে পারে। সেখানে সিজোফ্রেনিয়া বা সেই অন্য ধরনের যে সন্দেহবাতিক যে সাইকোসিস সেসবগুলোও আসতে পারে। ধন্যবাদ স্যার। আমি আবার প্রফেসর মাহবুব স্যারের কাছে ফেরত যাচ্ছি। তো স্যার যেটা বললেন, তো এরকম একটা ঘটনা তো মাইলস্টোনেও ঘটছে। তো আমরা যদি পার্টিকুলারলি মাইলস্টোনের প্রেক্ষিতটাতে আসি, যেটা আজকে আমাদের আলোচনার বিষয় মাইলস্টোন প্রেক্ষিত, তো সেক্ষেত্রে স্যার আপনারা কি আশা করছেন বা আপনাদের আশঙ্কাটা কোথায়? কি কি ধরনের সমস্যা এখন আসছে বা ভবিষ্যতে কি কি ধরনের সমস্যা আসতে আমাদের পারে? যেটা মাইলস্টোনের কারণে যেটা আমরা এই কয়েকদিনে যেটা আমরা দেখেছি যে বেশিরভাগ বাচ্চা কিংবা যারা প্রত্যক্ষদর্শী কিংবা যারা উদ্ধারকর্মী কিংবা যারা আহত হয়েছেন কিংবা নিহতদের পরিবার, তাদের মধ্যে যেটা আসতেছে সেটাকে আমরা বলি একুইড স্ট্রেস ডিসঅর্ডার। আচ্ছা, এইটাই খুব বেশি আসতেছে, একুইড স্ট্রেস ডিসঅর্ডার। এটা এক ধরনের আঘাতজনিত রোগ। এইখানে দুই ধরনের উপসর্গ আসতে পারে, একটা হচ্ছে গিয়ে শারীরিক উপসর্গ, একটা হচ্ছে গিয়ে মানসিক উপসর্গ। শারীরিক উপসর্গের মধ্যে ক্ষুধামন্দা, তারপর এই মাথা ব্যথা, ছোটো বাচ্চাদের ক্ষেত্রে অনেক সময় ঘুমের মধ্যে প্রস্রাব করে দেওয়া, তারপরে তাদের ভিতরে ঘেমে যাওয়া, বুক ধরপড় করা, এগুলি বিভিন্ন উপসর্গ নিয়ে তারা আসতেছে এবং এগুলি হয়েও থাকে। আর মানসিক সমস্যা যেটা হয় যে তাদের খিটখিটে মেজাজ হওয়া, দুঃস্বপ্ন দেখা, অল্পতেই তারা ভয় পেয়ে যাওয়া, অল্পতেই আতঙ্কগ্রস্ত হয়ে যাওয়া, স্কুল ফোবিয়া যেটা খুব বেশি আসতেছে। মাইলস্টোনের অনেক বাচ্চারা এখন আর স্কুলে যেতে চাচ্ছে না, তারা বিমানের শব্দ শুনলেও তারা ভয় পাচ্ছে। এই যে জিনিসগুলি আরও বিস্তারিত আরও কিছু লক্ষণ আছে। তো এই জিনিসগুলিকে আমরা যখন কালেকটিভলি বলি সেটাকে আমরা বলি একুইড স্ট্রেস ডিসঅর্ডার কিংবা একুইড স্ট্রেস রিঅ্যাকশান। তো এটা যখন অবশ্যই এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, যাদেরই এটা হবে, বাচ্চা হোক, কিশোর কিশোরী হোক কিংবা যারা আমরা প্রাপ্তবয়স্ক আছি তাদের হোক, তাদের অবশ্যই মনোরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে তাদের চিকিৎসায় আনতে হবে। ধন্যবাদ স্যার। তো স্যার আপনার কাছ থেকে আমরা একিউট স্ট্রেস ডিসঅর্ডার এই শব্দটা শুনলাম, একটু আগে আমরা পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডারের কথাটা শুনলাম। তো স্যার এদের চিকিৎসা পদ্ধতিটা কীরকম স্যার, আপনি যদি এই বিষয়ে একটু আলোকপাত করতেন প্রফেসর নিজামুদ্দিন স্যার। হ্যাঁ, ধন্যবাদ। আসলে আমরা যে স্ট্রেস নিয়ে আলাপ করছি বা চাপ নিয়ে আলাপ করছি, এটা হলো মনের চাপ বা মানসিক চাপ। তো যে কারণে চিকিৎসার বিষয়টা সেই মানসিক বিষয়গুলোকেই গুরুত্ব দেওয়া হবে। তো মানসিক বিষয়কে আমরা যদি চিকিৎসার ওইভাবে পর্যায়ে ভাগ করি তাহলে এখানে দেখা যায় ওষুধের কিছু রোল আছে, সাথে সাথে আমরা যেটা মনস্তাত্ত্বিক চিকিৎসা বলি বা সাইকোলজিক্যাল চিকিৎসা বলি সেখানে কিছুটা রোল চলে আসে, এবং সাথে সামাজিক আমরা যদি 3 ভাগে ভাগ করি যে ফিজিক্যাল, সাইকোলজিক্যাল এবং সোশ্যাল, তো সেই ট্রিটমেন্টের পর্যায়টা চলে আসে। তো এখানে যেহেতু স্ট্রেসের সেই বিষয়টা চলে আসছে যে চাপজনিত কারণে ঘটছে, তো চাপ মানেই
এখানে মূলত যে মনের যে ভাবগুলো, মনের যে বা চিন্তা ভাবনার যে ধরনগুলো, সেগুলো আসলে পরিবর্তিত হয়ে যায়, সেই মনস্তাত্ত্বিক বিষয়গুলো এখানে বেশি গুরুত্ব পায়। তো সেই কারণে এখানে চিকিৎসার প্রথম স্টেপ হিসাবে আমাদের মনে হয় মনস্তাত্ত্বিক চিকিৎসার প্রয়োজন পড়বে। সেই মনস্তাত্ত্বিক চিকিৎসার বিভিন্ন রকমের ধরন আছে। আমরা যদি ক্রাইসিস ইন্টারভেনশন বলি, আমরা যদি সাইকোথেরাপি বলি, আমরা যদি কাউন্সিলিং বলি, আমরা যদি কগনিটিভ বিহেভিয়ার থেরাপি বলি, এগুলো চিকিৎসার ভাষায় আসলে বিভিন্ন রকমের প্রসিডিওর আছে এবং এটা এক একজনের ক্ষেত্রে দেখা যাবে যে এক এক পদ্ধতি কাজে লাগবে। তো সেই কারণে চিকিৎসার বিষয়টা সেই চিকিৎসকদের উপরেই ছেড়ে দেওয়া উচিত। চিকিৎসকরাই সেটাকে আইডেন্টিফাই করে যে তার জন্য কোন ধরনের থেরাপি বা মনস্তাত্ত্বিক যে চিকিৎসার প্রয়োজন পড়বে সেই বিষয়টা তারাই ঠিক করবে। তো এটা গেল একটা বিষয়। এর সাথে সাথে চলে আসে যে তার যে আচরণগত যে সমস্যাগুলো চলে আসে। আমাদের মাহবুব সাহেব বলছেন যে সেখানে সেই শারীরিক সমস্যা আসতে পারে, মানসিক বা মনস্তাত্ত্বিক যে বিষয় লক্ষণগুলো চলে আসতে পারে, তার সেই সমস্যাগুলোর উপর ভিত্তি করে সেখানে কিছু ওষুধের প্রয়োগ চলে আসবে। শুধুমাত্র স্যার যেটা বলতে চাইছেন যে শুধু ওষুধ নয়, ওষুধের পাশাপাশি তার যে মনস্তাত্ত্বিক যে সার্ভিস যেটা কাউন্সিলিং বা সাইকোথেরাপি এবং পাশাপাশি তার কিছু সামাজিকতা, এই তিনটা স্পেকট্রামই আসলে তাকে চিকিৎসাটা দিতে হবে। তাহলে আমরা হয়তো একটা ভালো রেজাল্ট আশা করতে পারি। সেখানে পরিবারের রোল আছে, সমাজের রোল আছে, সেখানে প্রতিষ্ঠানে যদি চাকরি করে সেই প্রতিষ্ঠানের রোল আছে। সবাই মিলে আসলে এটা একটা টিম ওয়ার্ক। সেই টিম ওয়ার্কের মাধ্যমে যদি আমরা তার এই সমস্যাগুলোকে দূর করার চেষ্টা করি বা চিকিৎসা ব্যবস্থাটা দিতে পারি, তাহলে দেখা যাবে যে আমরা একটা ভালো রেজাল্ট পাবো। ধন্যবাদ স্যার। আমি আবার প্রফেসর মাহবুব স্যারের কাছে ফেরত আসলাম যে স্যার, এই যে আমরা বলছি যে এই ধরনের সমস্যাগুলো হচ্ছে বা আরো দীর্ঘমেয়াদে হতে পারে, তো এগুলো কি স্যার প্রতিরোধের কোনো ব্যবস্থা আছে বা কোনোভাবে কি এগুলো প্রতিরোধ করা যায় স্যার? দুর্ঘটনা কিংবা ডিজাস্টার এটা প্রতিরোধ তো আসলে একটা ভিন্ন ব্যাপার। কিছু কিছু দুর্ঘটনা আছে সেটা হচ্ছে গিয়ে হঠাৎ করে হয়ে যায়, ন্যাচারাল ক্যালামিটি বলেন কিংবা কোনো একটা অ্যাক্সিডেন্ট বলেন, এটা তো মানুষের বলে কই আসে না। তো দুর্ঘটনা পরবর্তী যে আমাদের যে মানসিক স্বাস্থ্যের উপর যে ঝুঁকিগুলি, সেগুলি প্রিভেনশন করার কিছু পদ্ধতি আমাদের আছে। একটু যদি স্যার একটু বিস্তারিত বলতেন। যদি আমরা প্রথমে তাদেরকে সাপোর্ট দেই, এক্সপ্লেনেশন দেই, তাদেরকে রিঅ্যাসুরেন্স দেই, তাহলে আমরা পরবর্তী যে ডিজিজগুলি আছে যেমন স্ট্রেস ডিসঅর্ডার, ডিপ্রেশন, অ্যাংজাইটি, ফোবিয়া, এগুলি থেকে আমরা তাদেরকে ফিরে যেতে পারবো। এবং সাথে সাথে তাদেরকে সাইকোলজিক্যাল ফার্স্ট এইড, এই যে এটাকে আমরা বলি সাইকোলজিক্যাল ফার্স্ট এইড। এই সাইকোলজিক্যাল ফার্স্ট এইডটা আসলে আমরা ট্রেন্ড যারা সাইকোলজিস্ট কিংবা ফিজিশিয়ান কিংবা সাইকিয়াট্রিস্ট, তারা আমরা এটা সাধারণত প্রোভাইড করে থাকি। এবং সাথে সাথে প্রিভেনশনের আরেকটা গুরুত্বপূর্ণ দিক হচ্ছে যে ইদানিং যে আমাদের যে সোশ্যাল মিডিয়াতে কিংবা টিভিতে কিংবা আমাদের গণমাধ্যমগুলি যে আমাদের যে খবরগুলি প্রচার করা হচ্ছে, খবর নিউজ কিংবা ভিডিও, এগুলিও একটা বিশাল একটা আমি বলবো যে একটা নেগেটিভ ইম্প্যাক্ট আমাদের উপরে পড়ছে। আমাদের গণমাধ্যম কিংবা স্ক্রিন মিডিয়া কিংবা আমাদের এমন কিছু সংবাদ পরিবেশন করা উচিত না যেটা দেখে শুনে কিংবা পার্টিকুলারলি আপনি স্যার বিভিন্ন দৃশ্যের কথা বলছেন, যেসব বিভিন্ন দৃশ্য, পার্টিকুলার বিভিন্ন দৃশ্য সরাসরি চলে আসতেছে, বিভিন্ন ঘটনা একদম আমরা বিস্তারিত বলতেছি, যে সেগুলি পড়েও আমরা অনেক সময় ট্রমাটাইজড হয়ে যাচ্ছি। এগুলি আসলে আমাদেরকে পরিহার করা উচিত। আমরা ইতিবাচক দিকগুলি তুলে ধরি, আমরা সাপোর্টিভ কথাবার্তাগুলি আমরা গণমাধ্যমকে বলবো তুলে ধরতে। এটাও তাহলে দীর্ঘমেয়াদে মানসিক স্বাস্থ্য যেটা সমস্যা সেটা প্রতিরোধের একটা প্রধান উপায়। আর স্যার আমি আপনার কাছে আবার আসবো স্যার, আমাদের সময় হয়েছে একটা সংক্ষিপ্ত বিরতি নেবার। স্যার বিরতির পরেই ফিরছি। বিরতির পর আবার ফিরে আসলাম স্যার। আপনার যে প্রশ্নে ছিলাম স্যার, যে আমরা কিভাবে প্রতিরোধের, আপনি গণমাধ্যমের ভূমিকা নিয়ে বলছিলেন, এবং তারপরে স্যার আমরা আর কিভাবে এগুলো প্রতিরোধ করা যেতে পারে স্যার। আর যেটা হচ্ছে সেটা হচ্ছে কি যে দ্রুত আমরা যে দুর্যোগ পূর্ববর্তী যে ব্যবস্থাপনা, সেখানে সর্বস্তরের যে ইনভলভমেন্ট, সক্রিয়তা, যেমন চিকিৎসক, মনোচিকিৎসক যদি মনোচিকিৎসক লাগে, কিংবা আরও অন্যান্য যে ফিজিক্যাল ট্রমা হইতে পারে সেগুলির দ্রুত ব্যবস্থা করা, প্রয়োজনীয় ওষুধ, প্রয়োজনীয় খাবার, প্রয়োজনীয় যে সাহায্য সহায়তা
নার্স, নার্স, দক্ষ নার্স এবং মনোবিদ কিংবা সাইকোলজিস্ট এবং যারা সোশ্যাল ওয়ার্কার, জি স্যার। এদের সমন্বয়ে আমরা একটা টিম কিংবা একটা দল গঠন করতে পারি, যাতে আমরা একটা কম্প্রিহেন্সিভ কিংবা একটা মাল্টি সেক্টরাল অ্যাপ্রোচে আমরা তাদেরকে অ্যাড্রেস করতে পারি এবং যাতে তাদের জটিলতা না হয়। এটি হচ্ছে কি আমাদের প্রাইমারি ট্রিটমেন্টের প্রধান লক্ষ্য। জি স্যার, অসংখ্য ধন্যবাদ স্যার। তো আমরা এই যে ব্যবস্থাপনার বিষয়গুলো উঠে আসছে, এখানে ডাক্তার, নার্স, সাইকোলজিস্ট এবং বিভিন্ন এবং মাল্টি সেক্টরাল আপনি ব্যবস্থাপনার কথা বলেছেন। তো যেহেতু স্যার বাংলাদেশের আমরা যেহেতু মানসিক স্বাস্থ্যের ব্যাপারটা নিয়ে আলোচনা করছি, আমাদের মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞ বা সাইকিয়াট্রিস্টদের যে সংগঠন, কেন্দ্রীয় সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সাইকিয়াট্রিস্ট, তো এই বিএপি বা বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সাইকিয়াট্রিস্ট এখানে কি রোল প্লে করতে পারে স্যার? হ্যাঁ, ধন্যবাদ। আমরা বিএপি মানে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সাইকিয়াট্রিস্ট, এটা আমাদের যে মনোচিকিৎসক বা মানসিক চিকিৎসক আছে তাদের সম্মিলিত একটা অর্গানাইজেশন বা সংগঠন। তো সুতরাং এটা আমরা সেই সংগঠনের পক্ষ থেকে কাজকর্ম করতে পারি। আমাদের আসলে প্রাতিষ্ঠানিক ওই রকম কোনো প্রতিষ্ঠান নাই। তো এজন্য আবার সব প্রতিষ্ঠানই আমাদের, শুধু দেশে বলে কথা না, ইন্টারন্যাশনালিও আমাদের এই সংগঠনটা যুক্ত বিভিন্ন জায়গাতেই। তো আমরা এখন বাংলাদেশের পরিপ্রেক্ষিতে আমাদের যে ইনস্টিটিউশনগুলো আছে যেখানে মানসিক স্বাস্থ্য সেবার ব্যবস্থা রয়ে গেছে, আমরা সবার সাথে লিয়াজও করে আসলে এই ধরনের যে সমস্যাগুলো হয় সেগুলোকে আমরা ওভারকাম করার চেষ্টা করি। আমরা গত বছর যে জুলাই আগস্টের যে মেসাগার বা সেখানে যে ধরনের ঘটনাগুলো ঘটছিল, তো সেগুলাতে আমরা আমাদের জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট, বর্তমানে বিএমইউ বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি এবং এর সাথে সাথে যত মেডিকেল কলেজগুলো আছে বা যেখানে আমাদের মানসিক স্বাস্থ্য সেবা দেওয়ার ব্যবস্থা আছে, সব জায়গাতেই আমরা যোগাযোগ করে তাদেরকে সেই মানসিক স্বাস্থ্য সেবা দেওয়ার সেই ব্যবস্থাগুলোকে চালু করছি বা করেছি। এবং বর্তমানে যেটা যে মাইলস্টোন স্কুল এবং কলেজের যে বিপর্যয়টা, এটা তো শুধু ঢাকা কেন্দ্রিক। তো যে কারণে আমাদের বাইরে আমাদের রিজনাল কমিটি আছে, প্রত্যেক ডিভিশনে আসলে আমাদের একটা করে রিজনাল কমিটি আছে, তাদের মাধ্যমেও আমরা সেই এই ধরনের বিপর্যয়গুলোকে ওভারকাম করার জন্য বা তাদেরকে মানসিক স্বাস্থ্য কিভাবে দেওয়া যায়, তাদের নিশ্চিত করা যায়, সে ব্যাপারেও আমরা যোগাযোগ করে এই ব্যবস্থাটা নিয়ে থাকি। তো মাইলস্টোন এবং স্কুলের ব্যাপারে আমাদের বাইরের ওইভাবে যোগাযোগের খুব একটা প্রয়োজন পড়ছে না। আমরা ঢাকা কেন্দ্রিক যে বিষয়গুলো আছে, আমাদের জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট এবং বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি, ঢাকা মেডিকেল কলেজ এবং সাথে সাথে আশেপাশে যে মেডিকেল কলেজগুলোতে যারা এখানে ইনজিওর্ড হয়েছে, তাদের আত্মীয় স্বজন যারা যোগাযোগ করছে, তাদের বিভিন্নভাবে সার্ভিস দেওয়ার চেষ্টা করছি। আমরা ইতিমধ্যে যে হটলাইন চালু করেছি, সেটা আমাদের জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট এবং বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটিতে আমরা সেটা চালু রেখেছি। এবং সেখানে কয়টা থেকে কয়টা পর্যন্ত স্যার যদি একটু এটা তো 3টা ভাগে ভাগ করে আমরা মূলত চালু রেখেছি। সেটা 10টা থেকে 1টা পর্যন্ত একটা, 2টা থেকে 6টা, 6টা থেকে 10টা। তার মানে সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত এই হটলাইনের মাধ্যমে যে কেউ এই মাইলস্টোন ট্রেজেডিতে যে কোনো সমস্যার জন্য উনি যোগাযোগ করতে পারে, তার মাধ্যমে একটা মানসিক স্বাস্থ্য সেবা পেতে পারে। এবং এর পরবর্তীতে যদি তার অন্য আরো সার্ভিসের দরকার হয়, এমনকি যদি ভর্তিরও দরকার হয়, তো সে ব্যাপারেও আমরা জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে যে পরিচালক মহোদয়ের মাধ্যমে আমরা সেখানে বেড রেডি রেখেছি, আলাদা ওয়ার্ড চালু করেছি এবং সেখানে আলাদা সেলও চালু আছে, যেটাতে 24 ঘন্টা মূলত মানসিক স্বাস্থ্য সেবা তারা পাবে এবং দিতে পারবো। তো সেই হিসাবে আমরা এই বিষয়গুলোকে চালু করছি। এর সাথে সাথে আমাদের টিম আছে, যেটা সেই আমাদের বাইরে গিয়েও যে বিভিন্ন মেডিকেল কলেজে আউটরিচ যে টিমগুলো আছে, সেগুলো সেখানে সার্ভিস দেওয়ার চেষ্টা করছে বা দিচ্ছে। এবং ঢাকা মেডিকেল কলেজের থেকে ওই ইতিমধ্যেই যে 3টা টিম গঠন করা হয়েছে, যারা জাতীয় বার্ন ইনস্টিটিউটে সেখানে যারা ভর্তি আছে, যারা এই মানসিক স্বাস্থ্য বিষয় নিয়ে সাফার করছে বা সাফার না করলেও তাদেরকে ফ্যামিলি বা অন্য যারা আছে তাদেরকে কাউন্সিলিংয়ের ব্যবস্থা করা হয়েছে এবং চলছে, সেভাবে চলছে। এবং সিএমএইচও সেখানেও আলাদা টিম গঠন করা হয়েছে, সেখানেও সেভাবে সার্ভিস দেওয়া হয়েছে। সব মিলাইয়া এই বিএপি সবগুলোকে আসলে সুপারভাইজ করে, সবগুলোকে একটা লিয়াজও করার চেষ্টা করে যে কিভাবে তারা সার্ভিস দিবে বা কিভাবে দিচ্ছে। ধন্যবাদ স্যার। তো স্যার আমি এবার আবার মাহবুব স্যার কাছে আসবো। তো একই ব্যাপারটা যে মাইলস্টোনের ব্যাপারে স্যার যে কথাগুলো বলছিলেন, এখানে একটা সেন্ট্রাল জায়গায় আছে আসলে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট। হ্যাঁ, সেটাই আমি একটু স্যারের সাথে আমি অ্যাড করতে যাচ্ছি। মাইলস্টোন স্কুল এবং কলেজে যে ট্র্যাজেডিটা হয়ে গেল, সেটা নিয়ে আমরা স্বাস্থ্য ও পরিবার মন্ত্রণালয়ের উদ্যোগে আমরা একটা
স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর আমরা একটা ফাইনালাইজ করেছি এবং এটা আমরা মন্ত্রণালয়ে জমা দিয়েছি, যাতে মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর, জাতীয় মানব স্বাস্থ্য ইনস্টিটিউট, বিভিন্ন সংগঠন এবং সাথে আমাদের যে বেসরকারি সংস্থাগুলি আছে যেমন ব্রেক, স্বাস্থ্যতা ফাউন্ডেশন এবং যারা এই ধরনের কাজে অভিজ্ঞ এবং যুক্ত, তাদেরকে নিয়ে আমরা একসাথে একটা ইউনিক ফর্মুলায় কিংবা একটা ইউনিক ওয়েতে আমরা এই ট্র্যাজেডিটাকে মোকাবেলা করতে পারি এবং আরও যেন মানে গুরুতর কোনো মানসিক সমস্যা যারা আক্রান্ত হয়েছেন তাদেরকে প্রতিরোধ করার জন্য আমরা অলরেডি একটা স্ট্যান্ডার্ড এসওপি তৈরি করেছি এবং এটা আমরা মন্ত্রণালয়ে জমা দিয়েছি। আশা করি এটা খুব শীঘ্রই এটা কার্যকর হবে। এর ফলে আমরা ওই মোর সায়েন্টিফিক ট্রিটমেন্ট থেকে শুরু করে একদম প্রাইমারি লেভেল পর্যন্ত আমরা চিকিৎসাটা আমরা কার্যকরভাবে দিতে পারবো ইনশাআল্লাহ। জি স্যার, আমরা আশা করছি যে এটা আমরা খুব চমৎকারভাবেই মোকাবেলা করতে পারবো। তো স্যার এখন পর্যন্ত যদি আপনি একটু সংক্ষেপে বলতেন স্যার যে এনআইএমএইচ এখন পর্যন্ত কি কি ভূমিকা পালন করেছে অলরেডি? জাতীয় মানব স্বাস্থ্য ইনস্টিটিউট বা ন্যাশনাল ইনস্টিটিউট অফ মেন্টাল হেলথ, যেটাকে আমরা সংক্ষেপে এনআইএমএইচ বলি, সেটাকে এখন পর্যন্ত আমরা দুর্ঘটনার তাৎক্ষণিক পরেই আমাদের দুই তিনজন সিনিয়র সাইকিয়াট্রিস্ট এবং আমাদের কিছু স্টুডেন্ট তারা ঘটনাস্থলে গিয়েছেন এবং তারা বিভিন্ন কার্যক্রমে সহায়তা করেছেন উদ্ধারকর্মে। তারপর যেটা আমরা করেছি সেটা হচ্ছে কি আমাদের ন্যাশনাল ইনস্টিটিউট অফ বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারিতে আমাদের অলরেডি 2টা টিম কাজ করেছেন। কম্বাইন্ড মেডিকেল হসপিটালে ওখানে কিছু এই রোগীরা ভর্তি আছে, ওখানেও আমরা আমাদের একটা আউটরিচ টিম গিয়েছেন এবং তাদের সাথে সম্মিলিতভাবে কাজ করছেন। আর এই মুহূর্তে আমাদের জাতীয় মানব স্বাস্থ্য ইনস্টিটিউটে একজন ভিকটিম এবং আহত একজন ছাত্র সে ভর্তিও আছে আমাদের কেবিনে এবং জাতীয় মানব স্বাস্থ্য ইনস্টিটিউট তরফ থেকে আমরা 5টা কেবিন এবং আমরা প্রায় 12 থেকে 13টা বেড আমরা সংরক্ষিত রেখেছি। আসা মাত্রই যাতে আমরা তাদেরকে ভর্তি যদি প্রয়োজন পড়ে তাহলে আমরা ভর্তি করতে পারি এবং এদের চিকিৎসার ব্যাপারেও আমরা যতটুকু পারি, আমাদের যতটুকু সরকারি সীমাবদ্ধতার ভিতরে যতটুকু পারি আমরা ফ্রি অফ কস্টে আমরা এই সেবাটুকু দেওয়ার চেষ্টা করছি। এটা তো স্যার ভর্তির ব্যাপার, যাদের ভর্তি লাগছে না, যাদের ভর্তি লাগছে না, সেবা রাখছেন স্যার? ভর্তি লাগছে না এরকমও কিছু আমাদের হটলাইন এবং আমাদের আউটডোরে বহির্বিভাগেও বেশ কয়েকজন রোগী আমাদের দেখা করেছেন এবং আমরা তাদেরকে কাউন্সেলিং, মেডিকেশন সবার জন্য না, তাদেরকে আমরা এটা দিয়ে দিচ্ছি। আচ্ছা আচ্ছা, তার মানে বহির্বিভাগও এটার জন্য বিশেষ একটা সেবার ব্যবস্থা আছে। 242 নাম্বার রুম, সেপারেট একটা রুম আমরা একটা তৈরি করে রেখেছি। এটা জুলাই আন্দোলনেও ছিল, ওটাতে এখন আমরা এটাও ইনকর্পোরেট করে দিছি যে যারাই আসতে চান তারা এই রুমে সরাসরি এসে চিকিৎসা নিতে পারবেন। ধন্যবাদ স্যার বেশ বিস্তারিত বলার জন্য। যে আসলে এটা তো একটা জাতীয় দুর্যোগ, যদিও ঢাকার একটা ঘটনা, ঢাকার একটা স্কুল অ্যান্ড কলেজে এই ঘটনাটা, কিন্তু আসলে কিন্তু নাড়া দিয়েছে পুরো জাতিকে। সুতরাং এই যে জাতীয় দুর্যোগে যে সমস্ত প্রতিষ্ঠানের একসঙ্গে ঝাঁপিয়ে পড়া, একসঙ্গে কোঅর্ডিনেটেড কাজ করা, আসলে এইভাবেই হয়তো আমরা আমাদের যে কোনো সমস্যাকে মোকাবেলা করতে পারবো। তো স্যার আমি এই কথা রেজ ধরেছি, আপনার কাছে আরেকটা প্রশ্ন থাকছে যে আমরা কিন্তু এই ধরনের যে ট্রমা, যেমন স্যার আপনি বললেন যে জুলাইয়ের ঘটনার জন্য আপনি যেই আলাদা রুম রেখেছেন, যে স্পেশাল আউটডোর সার্ভিস, সেখানে আবার এখন এই মাইলস্টোন ট্র্যাজেডিকেও ইনকর্পোরেট করতে হয়েছে। তো আমাদের বাংলাদেশে দুর্ভাগ্যজনকভাবে তো দুর্ঘটনা লেগেই আছে, আমাদের বিভিন্ন সময় বিভিন্ন রকম সমস্যা হচ্ছে, রাজনৈতিক, অরাজনৈতিক, ন্যাচারাল ডিজাস্টার হচ্ছে আমাদের সব কিছু। তো আপনার কি মনে হয় স্যার যে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে এই মানে মেন্টাল হেলথ ট্রমা নিয়ে কি পৃথক কোনো বিভাগ বা আলাদা একটা সার্ভিস কি সবসময়ের জন্য থাকতে পারে কিনা স্যার, এক্সিস্টিং যেসব ডিপার্টমেন্ট আছে তার পাশাপাশি? আমি মনে করি যে একজন মনোরোগ বিশেষজ্ঞ হিসেবে জাতীয় মানব স্বাস্থ্য ইনস্টিটিউটে একটা আলাদা সেল থাকা দরকার, যাতে আমরা দুর্যোগ পরবর্তী সময়ে খুব দ্রুততম সময়ে আমরা রেসপন্স করতে পারি। এই জন্য একটা ইউনিট আমাদের একটা সবসময় রেডি থাকা দরকার, যে আমরা দুর্যোগ পরবর্তী সময়ে যাতে আমরা খুব দ্রুত রেসপন্স করতে পারি। আর যেহেতু আপনি যেটা বলছেন স্ট্রাকচারাল যে অবকাঠামোগত যে সুবিধাগুলি, আসলে সীমিত পরিসম্পদ নিয়ে আমাদেরকে নিয়ে চলতে হয়। আমাদের যে রোগীর চাপ এবং রোগীর যে চাহিদা, সেইখানে যদি আমরা সবসময় একটা আলাদা ইউনিট কিংবা ওয়ার্ড খালি রেখে দিই, সেই ক্ষেত্রে আমাদের অনেক সময় দেখা যাবে যে অনেক অন্যান্য যে রোগীরা আসতেছেন
তাদেরকে আমরা ওখানে আমরা ভর্তি করতে পারবো না। সেই ক্ষেত্রে আমরা যদি একটা টিম গঠন করে রাখি যে দুর্যোগ হওয়া মাত্রই যাতে আমরা ওখানে ঝাঁপিয়ে পড়তে পারি, তাহলে সেইটা আমার মনে হয় যে সবচেয়ে বেশি কাজ করবে। কিন্তু আমাদেরকে ওয়েল ট্রেন্ড হইতে হবে, যাতে আমরা প্রশিক্ষণ আমাদের থাকে পর্যাপ্ত আমরা ম্যান পাওয়ার রেডি করে রাখতে পারি। এই দিকে আমরা যদি সেল গঠন করে রাখতে পারি তাহলে এটা খুব বেশি কার্যকর হবে। ধন্যবাদ স্যার। স্যার, এই যে প্রশিক্ষণের ব্যাপারটা আসলো আর কি, তো এই যে আমরা তো আসলে কি কারো তেমন প্রস্তুতি থাকে না, যেমন এই যে মাইলস্টোনের ব্যাপারটা খুব হুট করেই আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে। তো এই যে সেই সব ক্ষেত্রে আমাদের প্রশিক্ষণার্থী যারা আছে তাদের ট্রেনিং বা তাদের প্রশিক্ষণ দেওয়ার ব্যাপারে কি স্যার বিএপি কোনো উদ্যোগ নিয়েছে বা এ ধরনের কোনো পরিকল্পনা কি আছে? বিএপির যেটা আমি আগে বললাম, বিএপি তো সংগঠন, আসলে নিজস্ব এরকম প্রাতিষ্ঠানিক কোনো রূপ নাই। তো ট্রেনিং দিতে হলে বা ট্রেনিং ওইভাবে দেওয়াতে হলে অনলাইনে সেক্ষেত্রে সম্ভব? অনলাইনে দেওয়া যায়, করা যায়। এবং হচ্ছে যে প্রতিষ্ঠান যেগুলো আছে, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট অথবা বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি, তো তাদের সহযোগিতায় সেখানে ট্রেনিংয়ের ব্যবস্থাটা করা যায়। আর যেহেতু এই মানসিক এই বিষয় নিয়েই তারা পড়াশুনো করছে, এই বিষয়টাই তাদের জানা, ট্রেনিংয়ের খুব একটা যে বিষয় চলে আসে তা না, জাস্ট একটু ওরিয়েন্টেড করলেই হয় যে কিভাবে তারা এই কেসগুলোকে ডিল করবে, কিভাবে তাদের সাথে কথা বলবে, কিভাবে তাদেরকে সাপোর্ট দিবে বা কিভাবে সহযোগিতা করতে পারে, বা হয়তো সময়টা কিভাবে ঠিক করবে, ইত্যাদি কিছু বিষয়গুলো চলে আসে। তো সেই বিষয়গুলোর ব্যাপারে তো হ্যাঁ, অবশ্যই আমরা উদ্যোগ নিচ্ছি বিভিন্নভাবে। ইতিমধ্যেই আমরা অনলাইনে সেগুলো ডিসকাস করছি, আলোচনা হচ্ছে, এবং ফিজিক্যালিও হয়তো আমরা এখনো মনে হয় শুরু করতে পারি নাই, কিন্তু খুব তাড়াতাড়ি শুরু করে তাদেরকে একটা মোটামুটি এই ব্যাপারে ওরিয়েন্টেশন দেওয়া হবে। আমি স্যার মাহবুব স্যার মনে কিছু বলতে চাচ্ছেন? স্যারের সাথে আমি একমত। বিইপি আমাদের সাথে কোলাবোরেশনে যে কাজগুলি করতেছেন এটার জন্য স্যারকে ধন্যবাদ। আমি একটু অ্যাড করতে চাই প্রশিক্ষণের ব্যাপারটা। সেটা হচ্ছে যে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট অলরেডি দেশব্যাপী এবং কিছু এলাকাভিত্তিক আমরা মানসিক স্বাস্থ্য বিষয়ক প্রশিক্ষণ দিয়ে থাকতেছি। ট্রমা বেসড যে ফোকাস থেরাপি কিংবা আরও অন্যান্য যে সাইকোলজিক্যাল ফার্স্ট এইড, এগুলির জন্য যে সবসময় যে সাইকিয়াট্রিস্ট লাগবে কিংবা সাইকোলজিস্ট লাগবে আমরা তা মনে করি না। আমরা মনে করি যে আমরা যদি কিছু প্রশিক্ষিত জনবল তৈরি করতে পারি এবং এই জনবল তৈরি করে আমরা রেখে দিতে পারি এবং তাদেরকে আমরা পিরিয়ডিক্যালি আমরা এই দুর্যোগ প্রশিক্ষণে দুর্যোগ মোকাবেলায় আমাদের কাজে লাগাইতে পারি, তাহলে সেইটার উদ্যোগ আমাদের নেওয়া উচিত। এই জন্য আমার মনে হয় যে প্রশিক্ষণের ব্যবস্থাটা আমাদেরকে আরও এক্সটেন্ড করতে হবে। স্যার, সময় হয়েছে স্যার আরেকটা বিরতির ব্যাপার। আপনি খুব ইন্টারেস্টিং একটা কথা বলছিলেন স্যার, আমি বিরতির পরেই আপনার কাছে স্যার এই টপিকে আবার ফিরে আসছি। স্যার, বিরতির আগে যে ব্যাপারটা নিয়ে কথা বলছিলাম স্যার, যে আপনি প্রশিক্ষিত জনবলের কথা বলেছিলেন, যে আসলে আমাদের বাংলাদেশে তো আসলে এত সাইকিয়াট্রিস্ট বা সাইকোলজিস্ট আমরা দিতে পারবো না দেশে আনাচে কানাচে, বা সমগ্র এই 20 কোটি জনসংখ্যাকে যদি আমরা সাপোর্ট দিতে চাই। তো এই ব্যাপারে যদি একটু যদি আমরা করা যেতে পারে বা আপনাদের কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা আছে কিনা? আমাদের একটা সুনির্দিষ্ট পরিকল্পনা আমরা করেছি। এটা আমাদের মন্ত্রণালয় এবং আমাদের স্বাস্থ্য অধিদপ্তর দুর্যোগ পরবর্তী মোকাবেলায় কিছু আমাদের মডিউল, কিছু আমাদের ট্রেনিং মডিউল এবং কিছু আমাদের ম্যাটেরিয়ালস তৈরি করা আছে। অলরেডি WHO সহায়তায় এগুলি আমাদের তৈরি করা আছে। আমরা রানা প্লাজার ঘটনা নিশ্চয়ই আমাদের সবার মনে আছে। জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট এবং বিএপি ওই সময় খুব ভালো একটা ভূমিকা রেখেছিল। বিভিন্ন বন্যা কিংবা বড় ধরনের বন্যা কিংবা বড় ধরনের ঘূর্ণিঝড়, এগুলি তো জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট এবং বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সাইকিয়াট্রিস্ট মোটামুটি ভালো কার্যকর একটা ভূমিকা রেখেছিলাম। যে সিডোরের সময় সম্ভবত স্যার আপনি নিজে ব্যক্তিগতভাবে গিয়েছেন। সিডোরে আমি অনেকগুলি জেলা, আমি তখন আমি জুনিয়র ছিলাম, তখন আমি অনেকগুলি টিম নিয়ে কাজ করেছি আমার সিনিয়র স্যারদের সাথে। তো সেই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি সেটা হলো যে আমি মূল পয়েন্টে আসি, যে সাইকিয়াট্রিস্ট এবং সাইকোলজিস্ট যদি যেহেতু স্বল্পতা আছে আমাদের দেশে, সেই ক্ষেত্রে আমরা যারা ভলান্টিয়ার সংগঠনগুলি আছে, এনজিও কিংবা স্কাউটস কিংবা নোটারি কিংবা আরও যারা স্বেচ্ছাসেবক দলগুলি আছে, এদের ভিতর থেকে যদি আমরা সাইকোলজিক্যাল ফার্স্ট এইড কিংবা প্রাথমিক যে স্বাস্থ্য সেবাটা, জি স্যার, স্পেশালি মেন্টাল হেলথ, ফিজিক্যাল তো আছেই, শারীরিক স্বাস্থ্য তো আছেই, তো এইটার জন্য যদি আমরা
এই যে মডিউলগুলি তৈরি করা আছে এগুলির মাধ্যমে যদি আমরা আরও কিছু জেলায় জেলায় আমরা কিছু প্রশিক্ষিত জনবল তৈরি করে রাখতে পারি তাহলে হয়তোবা আমি মনে করি যে এটা খুব একটা কার্যকর ভূমিকা রাখবে। অবশ্যই চমৎকার একটা প্রস্তাবনা। আশা করি নীতি নির্ধারকরা আমাদের এই কথাগুলো শুনছেন এবং এই ব্যাপারে হয়তো আমরা খুব শীঘ্রই এটাকে আলোর মুখ দেখতে পাবে বলে আশা করি। স্যার, আমি আবার আমাদের অধ্যাপক নিজামুদ্দিন স্যারের কাছে আসছি। তো স্যার, আমরা যে আলোচনাগুলো করছি, তো এখন ওভারঅল বাংলাদেশের মানসিক স্বাস্থ্য বিষয়ে আপনাদের অ্যাসোসিয়েশনের কি দৃষ্টিভঙ্গি, আপনারা কি ধরনের কাজ সামনে করতে চাচ্ছেন, কিভাবে মানসিক স্বাস্থ্যকে এগিয়ে নিয়ে যেতে চান স্যার? যেহেতু আপনি অ্যাসোসিয়েশনের আপনি সদস্য সচিব, এবং সেক্ষেত্রে স্যার আমরা আপনার কাছ থেকে শুনতে চাই যে আপনাদের আসলে লক্ষ্যমাত্রাগুলো কি। হ্যাঁ, ধন্যবাদ রয়েল। আমি তো শুরুতেই বলছি যে শারীরিক এবং মানসিক, শরীর এবং মন নিয়েই আমাদের অস্তিত্ব। সুতরাং মানসিক স্বাস্থ্যের গুরুত্ব অপরিসীম। আমি বলি যে মনই শক্তি, কারণ মন শরীরকে চালায়। আমাদের যত কর্মকাণ্ড আসলে সব কিছুর মূল ভিত্তি হচ্ছে কিন্তু মন। সেই মনকে আমরা অনেকটাই অবহেলা করি। আমাদের সামাজিক প্রেক্ষাপটে এই মনের স্বাস্থ্যকে আমরা খুব বেশি গুরুত্ব দিতে চাই না। তো গুরুত্ব না দেওয়ার পিছনে অনেকগুলো কারণ আছে। যেমন আমরা যদি অ্যাওয়ারনেস বলি বা সচেতনতার অভাব রয়ে গেছে, সেখানে কিছু ভ্রান্ত ধারণা বা কুসংস্কার রয়ে গেছে, সেখানে দেখা যাবে যে কিছু আমাদের যে অর্থনৈতিক যে বিষয়টা চলে আসে সেগুলোর বিষয়ে ঘাটতি রয়ে গেছে। আমাদের যে জনবল সেটাকেও আমরা খুব একটা যে তৈরি করে যে মানসিক স্বাস্থ্য সেবা দেওয়ার জন্য যে জনবল বা যে অবকাঠামো দরকার সেটাও কিন্তু আমাদের ওইভাবে নাই। তো এইসব অনেকগুলো বিষয় নিয়েই আমরা আসলে মানসিক স্বাস্থ্যের যে সুস্থ সেবাটা দেওয়া দরকার সেগুলোকে আমরা পারছি না। তো সেই বিষয়গুলোকে সামনে রেখেই আমরা আসলে ভবিষ্যৎ পরিকল্পনা করছি বা কাজগুলোকে আগায় নেওয়ার জন্য চেষ্টা করছি। যে জনসচেতনতা বৃদ্ধি, এটা আমরা বিভিন্নভাবে, আজকের যে প্রোগ্রাম এটাও কিন্তু তারই একটা অংশ যে আমরা জনসচেতনতা বৃদ্ধি করতে চাচ্ছি মানসিক স্বাস্থ্য সম্পর্কে। মিডিয়াকে ইনভলভ করে আমরা সেমিনার, সিম্পোজিয়াম বা বিভিন্নভাবে এই সচেতনতা বৃদ্ধি করার কাজগুলোকে আগায় নিচ্ছি। এবং এর পাশাপাশি যেটা বললাম যে সেই কিছু কুসংস্কার বা সেই ভ্রান্ত ধারণা মানুষের মধ্যে অনেকটাই কেটে গেছে, আমরা সেই মিডিয়াকে ব্যবহার করে বা বিভিন্নভাবেই যে মানুষের কাছাকাছি পৌঁছে মানসিক স্বাস্থ্য সম্পর্কে যে ভুল ধারণা সেটাকে ভাঙানোর চেষ্টা আমরা করছি। এরপর অর্থনৈতিক যে বিষয়গুলো চলে আসে, সরকারি বাজেটের খুব একটা সামান্য অংশই আসলে মানসিক স্বাস্থ্যের জন্য বরাদ্দ করা হয়। তো সেটাকে আমরা বিভিন্ন সময় বা বিভিন্নভাবে প্রেশারাইজ করা হচ্ছে যে বাজেটটা একটু বাড়ুক, যাতে এখানে আরও বেশি সহযোগিতা করতে পারে বা সেই ব্যবস্থাগুলো চলে আসে। এরপরে আমাদের যে জনবলের আসলে খুবই ঘাটতি রয়ে গেছে। আমরা সেই জনবল সৃষ্টির জন্য আগে আমাদের শুধু এখনকার যে বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি বা তৎকালীন পিজি বলা হতো, তো সেখান থেকে কোর্সটা চালু ছিল মাত্র, সেই জনবল আমরা তৈরি করতে ওইভাবে পারি নাই। কিন্তু এর পাশাপাশি এখন তৈরি হয়ে গেছে আমাদের জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট এবং সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ, সেখানেও একটা কোর্স চালু হয়েছে। এবং ইতিমধ্যেই আমরা আরও মোটামুটি 3টা মেডিকেল কলেজকে আমি নিজের থেকেই তাদেরকে অ্যাপ্রিসিয়েট করছি। ঢাকা মেডিকেল কলেজ, চিটাগাং মেডিকেল কলেজ, বগুড়া মেডিকেল কলেজ, ওরা যাতে কোর্স দ্রুততম সময়ের মধ্যেই কোর্স চালু করতে পারে এবং সেজন্য আমরা যাতে জনবল তৈরি করতে পারি। এবং সেই জনবল তৈরি হলে আমরা আশা করা যায় যে এই মানসিক স্বাস্থ্য সেবার যে সচেতনতা হোক বা সেই কুসংস্কার হোক, এগুলো দূর করে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার একটা চেষ্টা আমরা করতে পারবো। এর পাশাপাশি যে পদ সৃষ্টি সরকারি পর্যায়ে, সেখানেও সেই এর আগে থেকে চেষ্টা চলতেছিল। ইতিমধ্যেই আমরা সেই 59টা যে পোস্ট আসলে ক্রিয়েট হয়েছে পেয়ে গেছি। এবং এই পদ সৃষ্টি দিয়েই আমরা যে পুরোপুরি মানসিক স্বাস্থ্য সেবাকে চালু করতে পারবো বা ভবিষ্যতে এটাকে ওইভাবে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে পারবো সেটাও সম্ভব না। তো সেই কারণে আমরা নতুনভাবে আরও উদ্যোগ নিচ্ছি যে আরও যাতে সেই সরকারিভাবে আমরা পদ সৃষ্টি করতে পারি, বিভিন্ন মেডিকেল কলেজে হোক বা বিভিন্ন ডিস্ট্রিক্ট লেভেলের যে হসপিটালগুলো আছে সেসব জায়গাতে এই পদগুলো ক্রিয়েট করে সেখানে যাতে আমরা পৌঁছাই দিতে পারি। এর পাশাপাশি আমরা যেহেতু আসলে আমাদের নিজস্ব জনবল ওইভাবে আমরা আসলে পারছি না যে একেবারে সেই সবার কাছে মানসিক স্বাস্থ্য সেবা পৌঁছে দিতে, আমাদের চিন্তা ভাবনা আছে যে পিএসসি যে প্রাথমিক স্বাস্থ্য চর্চা যেটা বা প্রাইমারি হেলথ কেয়ার যেটা, সেটাকে মানসিক স্বাস্থ্যকে কিভাবে কোরিলেট করে হোক বা ইনকর্পোরেট করে হোক, তো তাদেরকে ট্রেনিংয়ের মাধ্যমে যদি আমরা একটু মানসিক স্বাস্থ্য সেবাকে ত্বরান্বিত করতে পারি, তাহলে দেখা যাবে যে কিছুটা হলেও আমরা যে মানসিক স্বাস্থ্য সেবা নিয়ে আমরা যে দুশ্চিন্তায় আছি বা লোকজন যে মানসিক স্বাস্থ্য সেবা থেকে দূরে আছে এবং মানুষ যে মানসিক স্বাস্থ্যর ব্যাপারে যে অবহেলিত, সেগুলোকে কিছুটা হলেও হয়তো আমরা দূর করতে পারবো। ধন্যবাদ স্যার।
তবে আমরা সব স্যার সরকারি সেক্টরের কথা শুনলাম, বেসরকারি সেক্টরের কথা শুনি নাই। আমি আপনার কাছে ফিরে আসবো স্যার আমাদের সর্বশেষ একটা ব্রেকের পর। স্যার যেই প্রশ্নে ছিলাম স্যার, যে আপনি তো সরকারি বিভিন্ন সংগঠনের কথা বলেছেন, সরকারি বিভিন্ন কর্মকাণ্ডের কথা বলেছেন, স্যার বেসরকারি খাতকে বাইরে রেখে কি স্যার এটা সম্ভব আমাদের এই সবার জন্য মানসিক স্বাস্থ্যটা নিশ্চিত করা? না, না, সেটা তো কিভাবে তাদেরকে এনকারেজ করতে পারি? না, সেটা তো সম্ভব নয়, কারণ বেসরকারি খাতে এর মধ্যে বেসরকারি খাতও চলে আসে। কারণ এটা আপনি হয়তো এর মধ্যে শুনে থাকবেন বা জেনেছেন যে 24 সালের পরে যে আন্ডার গ্রাজুয়েট লেভেলে যে কারিকুলামটা, সেই কারিকুলামে অনেকটাই পরিবর্তন এসেছে এবং সেখানে আমাদের এই সাইকাট্রি সাবজেক্টে এক্সামিনি সাবজেক্ট হিসাবে ইনক্লুড করা হয়েছে। সেখানে একটা আলাদা বোর্ড থাকবে, সেই বোর্ডে শর্ট কেসও থাকবে। তো যে কারণে স্টুডেন্টদের এখন এটা নিয়ে পড়াশুনো করতে হবে, সেটা সরকারি হোক বেসরকারি হোক, এটা কোনো বিষয় না, সবাইকে সেখানে পড়তে হবে। তো বেসরকারি যে মেডিকেল কলেজগুলো আছে বা বেসরকারি যেসব বিশেষ করে মেডিকেল কলেজ, তাদেরকে এটাকে এখন আর অবহেলা করার কোনো উপায় নাই। সেখানে তাদেরকে এর মধ্যেই আসতে হবে, কারিকুলামের মধ্যেই আসতে হবে এবং সাইকাট্রিকে গুরুত্ব দিতে হবে। ইভেন সাইকাট্রির সেখানে শিক্ষক নিয়োগ দিতে হবে। অনেক মেডিকেল কলেজেই এখনও হয়তো নাই। এটা নিয়েও আমরা কাজ করছি যে আমরা খুব তাড়াতাড়ি হয়তো আমরা সেই বেসরকারি মেডিকেল কলেজ যে অ্যাসোসিয়েশন আছে তাদের সাথে বসবো, তারা কেন বা কিভাবে এটাকে সেই মানসিক স্বাস্থ্যকে আরও বেশি ত্বরান্বিত করা যায় বা মানসিক যে স্বাস্থ্য বিশেষজ্ঞ আছে তাদেরকে এই প্রাইভেট মেডিকেল কলেজগুলোতে আমরা কিভাবে ইনকর্পোরেট করতে পারি, সেসব বিষয়গুলো নিয়েও আমাদের চিন্তাভাবনা আছে। এবং আলটিমেটলি আমরা যদি মানসিক স্বাস্থ্যের গুরুত্ব বুঝতে পারি, আমরা যদি জনগণের বা জনমনের মধ্যে এই মানসিক স্বাস্থ্যের গুরুত্বটাকে অনুধাবন করাই দিতে পারি, তাহলে এটা সার্ভিসটা দিতে বাধ্য হবে। সেটা হচ্ছে বেসরকারি মেডিকেল কলেজই হোক বা বেসরকারি যেসব প্রতিষ্ঠানগুলোই হোক, যে তারা তখন এগুলাতে সেভাবে গুরুত্ব দিবে এবং এই সার্ভিসটাকে আরও বেশি দেখা যাবে যে আগায় নিতে পারবো আমরা। ধন্যবাদ স্যার। আমি স্যার আবার আমাদের প্রফেসর মাহবুব স্যারের কাছে ফিরে আসছি। স্যার আমি সংক্ষেপে জানতে চাইবো, যেহেতু আপনাকে আজকে আমরা পেয়েছি, স্যার আমাদের বাংলাদেশের মানসিক স্বাস্থ্য সেবার একদম কেন্দ্রবিন্দুতে আছে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট। স্যার কী ধরনের সেবা স্যার আপনারা দিয়ে থাকেন বা একটা মানুষ কী ধরনের সেবা এখানে পেতে পারে? জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট একমাত্র ইনস্টিটিউট যেটা মানসিক স্বাস্থ্য সেবা। আমাদের আরেকটা বিশেষায়িত হাসপাতাল আছে, যেটা আপনারা সবাই জানেন, পাবনা মেন্টাল হাসপাতাল। জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে যে সেবাগুলি আমরা দিই, আমরা সাধারণত বহির্বিভাগের সেবা এবং অন্তর্বিভাগের সেবা। যে সমস্ত রোগীর ভর্তির প্রয়োজন সেখানে আমরা ভর্তির মাধ্যমে আমরা চিকিৎসা করে থাকি। আরেকটা হচ্ছে যে বহির্বিভাগের চিকিৎসা, যে রোগীগুলির ভর্তির প্রয়োজন নেই সেইটা আমরা বহির্বিভাগের চিকিৎসার মাধ্যমে আমরা চিকিৎসা করে থাকি। সাধারণত যে আমাদের যে মানসিক স্বাস্থ্যের যে চিকিৎসাটা, মানসিক সমস্যা কিংবা রোগের যে চিকিৎসাটা, এটা হচ্ছে একটু গতানুগতিক অন্যান্য চিকিৎসার থেকে একটু ভিন্ন। এখানে মেডিকেশনের পাশাপাশি আমাদের সাইকোথেরাপি কিংবা কাউন্সিলিং কিংবা আরও অন্যান্য যে কাউন্সিলিং সেবাগুলি আছে, যে সেবাগুলি, সেই সেবাগুলির প্রয়োজন পড়ে, সেটাও আমাদের জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে আছে এবং এটা আমরা দিয়ে থাকি। এছাড়াও আরেকটা যেটা আছে সেটা হচ্ছে যে তাদের কিছু মনোসামাজিক সহায়তা লাগে, যেটাকে আমরা বলি সাইকোসোশ্যাল ওয়ার্কার কিংবা সাপোর্ট সাইকোসোশ্যাল ওয়ার্কার, সেইটাও আমাদের অল্প পরিসরে আমরা এটা দিয়ে থাকি। আমাদের জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে এরকম অনেক রোগী আসে যারা ওষুধ কিনতে পারে না, যারা ভর্তি রোগী থাকে তাদের কাপড় চোপড় কিংবা তাদের সঙ্গে যে অ্যাটেন্ডেন্ট থাকে তাদের খাবারের টাকা বন্ধ অনেক সময় থাকে না। তো আমরা সমাজ কল্যাণ অধিদপ্তরের মাধ্যমে আমরা কিছু ফান্ড এবং সরকারিভাবেও আমরা কিছু অনুদান পেয়ে থাকি। সেটার মাধ্যমে আমরা একান্তই যারা নিঃস্ব গরিব তাদেরকেও আমরা বিনামূল্যে এই সেবাটা দিয়ে থাকি। এছাড়া বহির্বিভাগে যারা সেবা নিচ্ছেন সেখানে যে ওষুধ দেওয়া হয় সাধারণত জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে আমরা বলতে পারি যে এখন পর্যন্ত আমাদের যে সমস্ত ওষুধ বাংলাদেশে অ্যাভেলেবল, মোটামুটি আমি বলবো যে প্রায় সবগুলিই আমাদের মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে আছে। কিছু ওষুধ হয়তো বা আমরা নিতে পারি নাই, আর বাদবাকি সব ওষুধই আমাদের এখানে বহির্বিভাগ অন্তর্বিভাগে আমাদের পাওয়া যায়। সেগুলো স্যার আপনারা বিনামূল্যে আমরা এগুলি বিনামূল্যে দিয়ে থাকি। ওকে স্যার। আর এছাড়া একটা প্রশিক্ষণের ব্যাপারে স্যার কী ধরনের প্রশিক্ষণ চলছে? আমাদের যেটা প্রকল্প, এটাকে আমরা বলি মেন্টাল হেলথ গ্যাপ ট্রেনিং। আমাদের যেহেতু মেডিকেল কলেজ ছাড়া আর কোথাও সাইকিয়াট্রি ডিপার্টমেন্ট বাংলাদেশে নাই সরকারি খাতে,
সেই ক্ষেত্রে আমাদের WHO বিশ্ব স্বাস্থ্য সংস্থার উদ্যোগে আমাদের কিছু কার্যক্রম চলতেছে, সেটাকে আমরা বলি মেন্টাল হেলথ গ্যাপ ট্রেনিং। যেই জায়গাগুলিতে মেন্টাল হেলথের গ্যাপ রয়ে গেছে সেইগুলিতে আমরা প্রাথমিকভাবে আমরা ফিজিশিয়ান যারা MBBS অন্তত MBBS পাস করা তাদেরকে আমরা প্রশিক্ষণ দিয়ে থাকতেছি মেন্টাল হেলথের উপরে। এই ব্যাপারে মেন্টাল হেলথ ইন্টারভেনশন গাইড একটা WHO কর্তৃক বাংলাদেশের কালচারালি অ্যাকসেপ্টেড এবং ভ্যালিডেটেড করা একটা গাইড আছে। আমরা আপাতত চিকিৎসকদেরকে এই কার্যক্রমটা চিকিৎসকদের মধ্যে এই কার্যক্রমটা চালু আছে। স্যার যে প্রশিক্ষণ MD প্রশিক্ষণ বা FCPS এগুলো তো রয়েছে স্যার। উচ্চশিক্ষা তো আমাদের যেহেতু এটা ইনস্টিটিউট, সেখানে আমাদের FCPS MCPS এবং MD চাইল্ড এবং অ্যাডাল্ট দুটোই চালু আছে। অসংখ্য ধন্যবাদ স্যার। আর অনেক কিছু শোনার ছিল স্যার। আমি শেষ প্রশ্নটা চলে যাব আমাদের নিজাম স্যারের কাছে। স্যার খুবই অল্প, খুবই সংক্ষেপে স্যার যদি বলেন যে আপনার সাইকিয়াট্রির ব্যাপারে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা খুবই সংক্ষেপে স্যার। বাংলাদেশে 10 বছর পরে কোথায় দেখতে চাচ্ছেন মানসিক স্বাস্থ্যে? মানসিক স্বাস্থ্য আমরা যদি সেই স্বাস্থ্যকে ওইভাবে সংজ্ঞায়িত করি তাহলে তো বলাই আছে যে শারীরিক, মানসিক, সামাজিক এবং ধর্মীয় যে সুস্থতা সেটা মিলেই আসলে স্বাস্থ্য। তো মানসিক স্বাস্থ্যের গুরুত্ব অপরিসীম, আমি শুরু থেকেই বলছি এবং এখনও বলছি। তো সে মানসিক স্বাস্থ্যকে আমি 10 বছর পরে এমন অবস্থায় দেখতে চাই যে মানসিক স্বাস্থ্যই আসলে পুরো স্বাস্থ্য যে সেক্টর আছে বা স্বাস্থ্য যে বিষয় আছে সেটাকেই প্রতিনিধিত্ব করুক। তো সেটা আমার মনে হয় যে করতে হবে। তা না করলে এখন আমরা যে মাদকাসক্তির বিষয় যে ইয়াংদের মধ্যে সেখানে যে মাদকাসক্তি দেখি, আমরা যে কিশোর গ্যাং দেখি, আমরা যে পারিবারিক যে অসহিষ্ণুতা বা যে সমস্যাগুলো দেখি, আমরা যে সামাজিক অবক্ষয় দেখছি, আমরা যে রাষ্ট্রীয় যে দুর্নীতি বা যেগুলো দেখছি, আমার মনে হয় সব জায়গাতেই আসলে মানসিক স্বাস্থ্যের গুরুত্ব অপরিসীম এবং মানসিক স্বাস্থ্য সেখানে লাগবেই। কারণ আমরা যদি বিবেকবান জাতি গঠন করতে চাই, আমরা বিবেকবান মানুষ চাই, তাহলে মানুষকে অবশ্যই মানসিক স্বাস্থ্যের গুরুত্ব দিতে হবে। সেক্ষেত্রে আমাদের বিবেকবান হতে হবে, মনুষ্যত্ববোধ তৈরি করতে হবে। আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি স্যার। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের আজকের অনুষ্ঠানে উপস্থিত থাকবার জন্য, এবং দর্শক মণ্ডলী আপনাদেরকেও ধন্যবাদ আমাদের সঙ্গে অনুষ্ঠানে থাকবার জন্য।